হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একদম একটা ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ হিমবাহ সম্পর্কে জানতে পেরে যাবে। হিমবাহ কি, হিমবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং হিমবাহের বিভিন্ন ক্ষয়জাত এবং সঞ্চয়জাত বিভিন্ন ধরনের ভূমিরূপ সম্পর্কে তোমরা এখানে এই একটা পুরো ভিডিওর মধ্যেই জেনে যেতে পারবে। তাই তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে যদি শেষ অবধি মন দিয়ে দেখো, তাহলে আশা করি হিমবাহ সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তাহলে চলো শুরু করা যাক হিমবাহ নিয়ে যে বিস্তৃত ক্লাস সেটা। প্রথম কথা হলো হিমবাহ কি? হিমবাহ হলো, আমি যদি এক কথায় বলি, হিমবাহ হলো বরফের বরফের নদী। বরফের নদীকে বলা হয় হিমবাহ। সেই বরফের নদী মানে কি? আমাদের সাধারণত উচ্চ অক্ষাংশে উচ্চ অক্ষাংশে অক্ষাংশে ও উচ্চ পার্বত্য অঞ্চলে এই হিমবাহের কার্য লক্ষ্য করা যায়। উচ্চ অক্ষাংশে ও উচ্চ পার্বত্য অঞ্চলে। উচ্চ অক্ষাংশ মানে বুঝতে পারছো, যেগুলোর অক্ষাংশগত বিস্তার সাধারণত ভাবে 70 ডিগ্রি উত্তর দক্ষিণের ওপরে, এবং উচ্চ অক্ষাংশ মানে যেগুলো কোনো উঁচু পার্বত্য অঞ্চলে। সেই উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যেটা লক্ষ্য করা যায় তা হলো তুষারপাত। উচ্চ অক্ষাংশে ও উচ্চ পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায় কি? তুষারপাত। প্রথম লক্ষ্য করা যায় তুষারপাত। সেই তুষারপাত প্রথমে আস্তে আস্তে আলগা ভাবে সঞ্চিত হতে থাকে কোন একটা ভূপৃষ্ঠের ওপর বা উচ্চ পার্বত্য অঞ্চলে। সেই যে আলগা তুষার সমৃদ্ধ অংশ তাকে বলা হয় নেভে। অর্থাৎ তুষারপাত হওয়ার পর যে আলগা তুষারপাত গঠিত যে ভূপৃষ্ঠ তৈরি হয় তাকে বলা হয় নেভে। এই নেভের ওপর পুনরায় আবার তুষারপাত হতে থাকে। অর্থাৎ দিনের পর দিন দেখা যায় এখানে আবার তুষারপাত হয়ে এর পুরুত্ব ক্রমাগত বাড়তে থাকে। তখন একে বলা হয় ফার্ন বা ফির্ন। তখন একে কি বলা হয়? ফার্ন বা ফির্ন। এই ফার্ন বা ফিনের ওপর পুনরায় তুষারপাত হয়ে এর পুরুত্ব বাড়তে থাকে এবং এটি শক্ত দৃঢ় বরফে পরিণত হয়। একদম পরিষ্কার নীল শক্ত দৃঢ় মজবুত বরফে পরিণত হয়। এবং বরফে পরিণত হলে সেটি তখন তার নিচের অংশটা অনেকটা পিচ্ছিল হয়ে যায়, গলিত হয়ে অত্যধিক চাপ বাড়ার ফলে, এবং সেটি ভূমির ঢাল বেয়ে ধীর গতিতে প্রবহমান হয়। ধীর গতিতে প্রবহমান। এই যে বিস্তৃত বরফ রাশি ধীর গতিতে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে, সেই ধীর গতি সম্পন্ন প্রবহমান বরফকে বলা হয় কি? হিমবাহ। এই ধীর গতি সম্পন্ন প্রবহমান বরফকে কি বলা হয়? হিমবাহ। তাহলে আমি দেখো প্রথমেই লিখে দিয়েছি হিমবাহ হলো কি? বরফের নদী। জল গড়ালে যেমন নদী, বরফ গড়ালে হয় কি? হিমবাহ। সেই বিস্তৃত বরফ কোথায় লক্ষ্য করা যায়? উচ্চ অক্ষাংশে ও উচ্চ পার্বত্য অঞ্চলে। তিনটে গুরুত্বপূর্ণ স্টেপের মধ্য দিয়ে হিমবাহ তৈরি হয়। একটা হলো নেভে। নেভের উপর পুনরায় তুষারপাত হয়ে ফার্ন বা ফিন, এবং পরবর্তীকালে দৃঢ় মজবুত বরফে পরিণত হয়ে শক্ত বরফে পরিণত হয়ে তার নিচের অংশটা অনেকটা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হয়ে গিয়ে সেটা ভূমির ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হতে থাকে। তখন তাকে বলা হয় কি? হিমবাহ। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের হিমবাহ। এখন দেখা যাক এই হিমবাহকে কতগুলো ভাগে ভাগ করা যায়। অর্থাৎ হিমবাহের প্রকারভেদ। হিমবাহের প্রকারভেদ। হিমবাহ প্রধানত তিন প্রকার। হিমবাহ প্রধানত তিন প্রকার আমাদের লক্ষ্য করা যায়। তিন প্রকারের হিমবাহ। একটা হলো কি?
মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ। দ্বিতীয় নাম্বার হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ, এবং তৃতীয় নাম্বার হলো পাদদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। তাহলে হিমবাহ প্রধানত কয় ধরনের? হিমবাহ প্রধানত তিন ধরনের রয়েছে। একটি হলো কি মহাদেশীয় হিমবাহ, একটি হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ, এবং সর্বশেষ হলো পাদদেশীয় হিমবাহ। এখন দেখা যাক এই মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝায়। মহাদেশীয় হিমবাহ মানে হলো আমাদের যে উচ্চ অক্ষাংশের যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই উচ্চ অক্ষাংশের মহাদেশের বিস্তৃত অংশ জুড়ে যে সুবিশাল হিমবাহ তৈরি হয়, যে উচ্চ অক্ষাংশে মহাদেশের বিস্তৃত অংশে যে সুবিশাল হিমবাহ তৈরি হয়, যে সুবিশাল, যার পুরুত্ব অনেক বেশি, যার বিস্তার, গভীরতা, পুরুত্ব অনেক বেশি, কিন্তু খুবই ধীর গতিতে চলমান, খুব ধীর গতিতে চলমান। অর্থাৎ এই যে হিমবাহটা, এর গতিবেগ কিন্তু ধীর গতি সম্পন্ন, খুব ধীর গতি সম্পন্ন, কিন্তু এর আয়তন এবং বিস্তার এবং পুরুত্ব সবই কিন্তু বেশি হয়। সেই যে মহাদেশের বিস্তৃত অংশে যে হিমবাহ তৈরি হয়, সেইগুলোকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। যেমন যেমন আমি যদি জানি একটি মহাদেশীয় হিমবাহের উদাহরণ, তাহলে হবে আন্টার্কটিকার আন্টার্কটিকার ল্যাম্বার্ট। আন্টার্কটিকার ল্যাম্বার্ট হলো একটি গুরুত্বপূর্ণ মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহে একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করা যায়, তা হলো এই মহাদেশীয় হিমবাহের মাঝখানের পুরুত্ব যত বেশি হয়, এই প্রান্ত ভাগের পুরুত্ব কিন্তু অত বেশি হয় না। অর্থাৎ মহাদেশীয় হিমবাহের মধ্য অংশের পুরুত্ব যত বেশি হয়, প্রান্ত অংশে কিন্তু অতটা পুরুত্ব হয় না, অর্থাৎ গভীরতা অতটা বেশি হয় না, কম হয়। তাই দেখা যায় এই প্রান্ত ভাগে কিছু পর্বত চূড়ার মাথার অংশগুলো লক্ষ্য করা যায়। যে পর্বত চূড়াগুলো থাকে, এখানে যদি কোনো পর্বত চূড়া থাকে সেটা পুরোটাই বরফের নিচে চলে যায়, কিন্তু এই পাশে গভীরতা কম হওয়ার জন্য এখানে লক্ষ্য করা যায় পর্বতের চূড়াগুলো কিছুটা লক্ষ্য করা যায়, পর্বতের চূড়াগুলো কিছুটা লক্ষ্য করা যায় আমাদের বরফের ওপরে। এই যে মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগে বরফ মুক্ত পর্বত শৃঙ্গ, মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগে যে বরফ মুক্ত পর্বত শৃঙ্গ, তাকে বলা হয় এস্কিমো ভাষায় নুনাটাক। এস্কিমো ভাষায় কি বলে? নুনাটাক। খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের মাঝে মাঝে পড়ে ক্লাস 10 এ, যে মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয়? যাকে বলা হয় কি? নুনাটাক। ক্লিয়ার? এরপর আমি মহাদেশীয় হিমবাহ সম্পর্কে জেনে গেলাম। এরপর আমি আসছি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। পার্বত্য বা উপত্যকা হিমবাহ কি? আমাদের যে উঁচু পর্বতগুলো রয়েছে, এটা ধরো কোনো একটা উঁচু পর্বত, এই উঁচু পর্বতের যে উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতার পর দেখা যায় একটা নির্দিষ্ট উচ্চতার পর তার উপরে বরফ। অর্থাৎ আমি যদি কল্পনা করি যে এই একটি উচ্চতা যার উপরে বরফ লক্ষ্য করা যাচ্ছে, এই একটি উচ্চতা যার উপরে বরফ লক্ষ্য করা যাচ্ছে এবং যার নিচে বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই উচ্চতাটাকে আমি বলতে পারি হিমরেখা। সেই উচ্চতাটাকে বলতে পারি কি? হিমরেখা। সেই হিমরেখার উপরে যেখানে বরফ বা তুষারপাত লক্ষ্য করা যায়, সেখানে তুষারপাতের ফলে এই বিস্তৃত বরফ রাশি তৈরি হয় উঁচু পার্বত্য অঞ্চলে। এই বিস্তৃত বরফ রাশি অনেকটা সঞ্চিত হওয়ার পর ধীর গতিতে নয়, এটি একটু তুলনামূলক দ্রুত গতিতে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে। এই হিমবাহগুলোকে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ।
তাহলে মহাদেশীয় হিমবাহ লক্ষ্য করা যাচ্ছিল কোথায়? মহাদেশের উচ্চ অক্ষাংশে, মহাদেশের বিস্তৃত অংশে। আর পার্বত্য বা উপত্যকা হিমবাহ লক্ষ্য করা যাচ্ছে কোন উঁচু পার্বত্য অঞ্চলে। এই হিমবাহের গতিবেগ তুলনামূলক বেশি, এই মহাদেশীয় হিমবাহের তুলনায় গতিবেগ বেশি হয়, মহাদেশীয় হিমবাহের তুলনায় গতিবেগ বেশি হয়। আচ্ছা, এই যে এটি হিমরেখার উপরে বরফ আবৃত থাকে, আমি পরবর্তীকালে আলোচনা করব হিমরেখা কি, অর্থাৎ হিমরেখার উপরে তুষারপাত হয়ে সেখানে বরফ সঞ্চিত হয়ে দিনের পর দিন বরফ সঞ্চিত হয়ে সুবিস্তৃত হয় এবং এক সময় সেটি কিছুটা দ্রুত গতিতে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে। এইটিকে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এই পার্বত্য হিমবাহ উপত্যকাকে আবার বলা যায়, এটা আল্পস পর্বতের সব থেকে ভালো লক্ষ্য করা যায়, তার জন্য একে আলপীয় বা আল্পসীয় হিমবাহ বলা হয়, হিমবাহ বলা হয়। এই হিমবাহকে কি হিমবাহ বলা যায়? আল্পসীয় হিমবাহ, মনে রাখবেন। আচ্ছা, এরপর সর্বশেষ আমি দেখব পাদদেশীয় হিমবাহ সম্পর্কে। পাদদেশীয় হিমবাহ কি? এটা আলাদা কোনো নয়, এই যে এই যে পার্বত্য বা উপত্যকা হিমবাহ যখন ভূমির ঢাল বেয়ে পর্বতের নিচের অংশে নেমে চলে আসে, পর্বতের পাদদেশে নেমে চলে আসে, তখন এই হিমবাহটিকে বলা হয় কি? পাদদেশীয় হিমবাহ। অর্থাৎ এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ যখন ধীরে ধীরে গতিসম্পন্ন হয়ে পর্বতের পাদদেশে নেমে চলে আসে, তখন তাকে বলা হয় কি? পাদদেশীয় হিমবাহ। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আলাস্কার মালাস্পিনা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ পাদদেশীয় হিমবাহ, আলাস্কার মালাস্পিনা। ঠিক আছে। আর পার্বত্য বা উপত্যকা হিমবাহ ভারতের একটি গুরুত্বপূর্ণ পার্বত্য বা উপত্যকা হিমবাহ হলো কি? কারাকোরাম পর্বতের সিয়াচেন। কারাকোরাম পর্বতের সিয়াচেন। এই কারাকোরাম পর্বতের সিয়াচেন হলো ভারতের সবথেকে বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহ। আর পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ পাদদেশীয় হিমবাহ হলো কি? আলাস্কার মালাস্পিনা। এই হলো আমাদের 3 ধরনের হিমবাহ। অর্থাৎ আমাদের সমগ্র হিমবাহকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো মহাদেশীয়, একটা হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ, এবং অপরটি হলো কি? পাদদেশীয় হিমবাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো হিমবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন তোমরা দেখে থাকবে যে আমাদের একটি গুরুত্বপূর্ণ হিমবাহ সম্পর্কিত বিষয় হলো হিমশৈল। হিমশৈল মাঝে মাঝে তোমাদের ক্লাস 10-এ তো পড়েই থাকে যে হিমশৈল কি। হিমশৈল যদি আমি একদম এক কথায় বলি তাহলে সমুদ্র জলে ভাসমান, সমুদ্র জলে ভাসমান, সমুদ্র জলে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে হিমশৈল বলা হয়, হিমশৈল বলে। সমুদ্র জলে ভাসমান বিশাল আকার বরফের স্তূপ। আমি যদি দেখি যে এটা হলো কোনো একটা মহাদেশ, সেই মহাদেশের এই পাশে রয়েছে সমুদ্র, এটা ধরো স্থলভাগ, এটা কোনো উচ্চ অক্ষাংশের স্থলভাগ, আর এটা হলো সমুদ্র। এই সমুদ্রে যদি কোনো বিশাল আকার বরফের স্তূপ এইভাবে ভেসে থাকে, সমুদ্র জলে ভাসমান এই যে বিশাল বরফ, এটা ধরো সমুদ্র, এই সমুদ্রে ভাসমান এই বিশাল আকার বরফের স্তূপকে কি বলা হয়? হিমশৈল। এই হিমশৈলের বেশিরভাগ অংশটা জলের নিচে থাকে এবং তার খুব সামান্য অংশ জলের উপরে থাকে। অর্থাৎ ধরা হয় 1/9 অংশ জলের
ওপরে থাকে এবং 8/9 অংশ জলের জলের নিচে থাকে। 8/9 অংশ জলের নিচে থাকে হিমশৈলের। তোমরা জানো যে 1912 সালে আমাদের টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজ তার এই বিপদ অর্থাৎ এরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সেটি দুর্ঘটনা ঘটায়। 1912 সালে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় এই রকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে তার দুর্ঘটনা ঘটায়। অর্থাৎ দেখা যায় এই হিমশৈলগুলোকে জলের ওপর থেকে ভালোভাবে বোঝা যায় না, কারণ খুব সামান্য অংশ জলের ওপরে থাকে। আচ্ছা, এরপর দেখো এই হিমশৈলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, তা হলো এই যে হিমশৈলের কথা আমি বলছি, যেগুলো বিশাল আয়তনের বরফ জলে ভাসমান, এই বরফগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নুড়ি, বালি, পলি, কাদা সমস্ত পদার্থ কিন্তু থাকে। অর্থাৎ এই যে বরফের কথা আমি বলছি, যে হিমশৈলের বরফ, এই হিমশৈলের বরফের মধ্যে শুধু যে মাত্র জলেরই উপাদান থাকে বরফ আকারে তা নয়, বিভিন্ন ধরনের নুড়ি, পলি, বালি, কাদাও থাকে। পরবর্তীকালে এই যে সমুদ্রের জল, এই জলের সঙ্গে যদি কোনো উষ্ণ স্রোত, অর্থাৎ সমুদ্রে হিমশৈল সাধারণত ভেসে আসে শীতল স্রোতের সঙ্গে, সেই শীতল স্রোতের জল যদি কোনো উষ্ণ স্রোতের জলের সঙ্গে মিলিত হয়, তখন দেখা যায় যে এই হিমশৈলের জল গলে জলে পরিণত হয়। অর্থাৎ হিমশৈলের বরফ গলে জলে পরিণত হয়, কিন্তু তার মধ্যে যে সঞ্চিত নুড়ি, পলি, বালি এবং কাদা, সেইগুলো সব জমা হয় কোথায়? এই সমুদ্র গর্ভের মধ্যে। অর্থাৎ এই সমুদ্র গর্ভের মধ্যে এই সমস্ত পদার্থগুলো সঞ্চিত হতে থাকে। অর্থাৎ এই যে নুড়ি, পলি, বালি যুক্ত পদার্থ সঞ্চিত হয়, এই সঞ্চিত হয়ে কি করে? এই সমুদ্র পৃষ্ঠটাকে অনেকটা অগভীর করে দেয়। সমুদ্র পৃষ্ঠটাকে অনেকটা কি করে? অনেকটা অগভীর করে দেয়। এখানে অনেকটা অগভীর করে দেয়। এই যে অগভীর সমুদ্র যুক্ত অংশ, তাকে বলা হয় কি? মগ্ন চড়া। মগ্ন চড়া। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তীকালে এই হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয়ে গলে জলে পরিণত হয়, এবং জলে পরিণত হওয়ার পর তার সঙ্গে যে সমস্ত নুড়ি, পলি, বালি, কাদা এগুলো মিশে থাকে, সেগুলো সমুদ্র গর্ভে সঞ্চিত হয়। সমুদ্র গর্ভে সঞ্চিত হয়ে সমুদ্র গর্ভটাকে অনেকটা অগভীর করে তোলে। এই যে অগভীর সমুদ্র গর্ভযুক্ত অংশ, তাকে কি বলা হয়? মগ্ন চড়া। এই মগ্ন চড়া অর্থাৎ এই অগভীর সমুদ্রযুক্ত অংশ খুব মাছ চাষের জন্য বিখ্যাত হয়ে যায়। কেন? কারণ অগভীর হওয়ার জন্য সূর্যের আলো বেশ ভালোভাবে এর মধ্যে প্রবেশ করতে পারে, ফলে মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন লক্ষ্য করা যায়। প্লাঙ্কটন যেখানে খুব বেশি লক্ষ্য করা যায়, সেখানে প্রচুর সামুদ্রিক মাছের আনাগোনা লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ সেখানে জন্মায়। সেই সামুদ্রিক মাছ যেখানে জন্মায়, সেটা আস্তে 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 বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্রে পরিণত হয়। এইরকম আমাদের একটি গুরুত্বপূর্ণ মগ্ন চড়া হলো, এরকম আমাদের একটি গুরুত্বপূর্ণ মগ্ন চড়া হলো গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হলো কি? পৃথিবীর সব থেকে বৃহত্তম মগ্ন চড়া। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের সমুদ্রের হিমশৈল, অর্থাৎ হিমবাহের সঙ্গে সম্পর্কিত। এই হিমশৈলগুলো সৃষ্টি হয় বিভিন্ন মহাদেশীয় হিমবাহ থেকে। মহাদেশীয় হিমবাহ থেকে এগুলো সৃষ্টি হয়। মহাদেশীয় হিমবাহ থেকে, অর্থাৎ মহাদেশীয় হিমবাহের বিচ্ছিন্ন অংশ সমুদ্রে চলে আসে। সেই বিশাল বরফ স্তূপ যেগুলো সমুদ্রে জলে ভাসছে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হিমশৈল। ক্লিয়ার?
পর দেখো হিমশৈল হলো। এরপর হচ্ছে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার নাম হলো কি হিমরেখা। হিমরেখা, হিমরেখা কি? আমি পার্বত্য বা উপত্যকা হিমবাহ আলোচনার সময় বলছিলাম যে হিমরেখা হলো পর্বতের বা কোনো স্থানের এমন একটি কাল্পনিক রেখা, এমন একটি কাল্পনিক রেখা যে যার উপরে, এই রেখার উপরে বরফ পাওয়া যায়, অর্থাৎ এই রেখার উপরে জল জমে বরফে পরিণত হয়, বরফে, এবং যার নিচে জল, বরফ গলে জলে পরিণত হয়, বরফ গলে জলে পরিণত হয়, সেই রেখাকে বলা হয় কি হিমরেখা। সেই রেখাকে কি বলা হয়? হিমরেখা। যার উপরে বরফ, যার নিচে বরফ গলে জলে পরিণত হয়। এখন কথা হলো, হিমরেখা কি স্থায়ী? না, হিমরেখা হলো একটি অস্থায়ী রেখা, একটি অস্থায়ী রেখা, অস্থায়ী রেখা। কারণ এটা সব দিন একই রকম থাকে না। ঋতুভেদে হিমরেখার উচ্চতার পার্থক্য লক্ষ্য করা যায়। ঋতুভেদে, স্থান ভেদে বা অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ আমরা যদি গ্রীষ্মকাল দেখি, তাহলে গ্রীষ্মকালে কোনো একটা পর্বতে যে উচ্চতায় হিমরেখা থাকে, শীতকালে কিন্তু তার উচ্চতা কমে যায়। অর্থাৎ ঋতুভেদে হিমরেখার উচ্চতার পার্থক্য হয়, গ্রীষ্মকালে বেশি হয়, শীতকালে কিন্তু আবার কমে যায় হিমরেখার উচ্চতা। আবার তুমি যদি অঞ্চল ভেদে দেখো, তাহলে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা একেবারে সমুদ্র পৃষ্ঠে, এবং ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা অনেকটা বেশি হয়। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলে বেশি হিমরেখার উচ্চতা, মেরু অঞ্চলে একেবারেই কম। আবার শীতকালে হিমরেখার উচ্চতা অনেক কম হয়, গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা আবার বেশি হয়। অর্থাৎ হিমরেখা হলো অস্থায়ী প্রকৃতির একটি কাল্পনিক রেখা, যে রেখার উপরে বরফ পাওয়া যায় এবং যার নিচে বরফ গলে জলে পরিণত হয়। এই হলো হিমরেখা। আচ্ছা, হিমরেখার পর হিমবাহ থেকে আরো তিনটে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এই হিমবাহ যখন প্রবাহিত হয়, অর্থাৎ বিশেষ করে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, সেখানে কিছু জিনিস লক্ষ্য করা যায়, সেই ফাটল লক্ষ্য করা যায়, কয়েকটা ফাটল, যেমন ক্রেভাস, ক্রেভাস, বার্গসুন, 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 এবং আরেকটি গুরুত্বপূর্ণ হলো র্যানক্লুফট, র্যানক্লুফট বা র্যানক্লাফট। এই তিনটা জিনিস কি? ক্রেভাস, বার্গসুন এবং র্যানক্লুফট কি? র্যানক্লুফট বা র্যানক্লাফট কি? ক্রেভাস, বার্গসুন, র্যানক্লাফট হলো হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটল। কেমন ভাবে সৃষ্টি হয় দেখো, আমি যদি দেখি যে এটা কোনো একটি পর্বত গাত্র, এটা কোনো একটি পর্বত গাত্র, এর উপর দিয়ে কি হয়েছে? হিমবাহ নেমে আসছে, হিমবাহ নেমে আসছে এর উপর দিয়ে, এর উপর দিয়ে হিমবাহ এই দিক থেকে এদিকে নেমে আসছে, এটা হলো হিমবাহ। এই হিমবাহের মধ্যে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় উঁচু পর্বত গাত্র থাকে, কোনো জায়গায় নিচু হয়, অর্থাৎ বরফের কোনো জায়গায় গতিবেগ বৃদ্ধি পায়, কোনো জায়গায় গতিবেগ হ্রাস পায়। এর ফলে এই বরফের পৃষ্ঠদেশে অনুভূমিক এবং তির্যক কিছু ফাটল লক্ষ্য করা যায়, ছোট ছোট ফাটল তুলনামূলক, অনুভূমিক এবং তির্যক। এই যে অনুভূমিক এবং সমান্তরাল, তির্যক এবং সমান্তরাল যে ফাটল লক্ষ্য করা যায়, কখনো কখনো এই বরাবর ফাটল লক্ষ্য করা যায়, এই বরাবর, কখনো এরকম সমান্তরাল ফাটল লক্ষ্য করা যায় বরফের ওপরে। এই যে ফাটলগুলো, এই ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস। এই ফাটলগুলোকে কি বলা হয়? ক্রেভাস। তাহলে ক্রেভাস হলো কি? বরফের বা হিমবাহের পৃষ্ঠদেশের অনুভূমিক অর্থাৎ সমান্তরাল বা তির্যক কিছু ফাটল, যে ফাটলগুলো কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত হয় না, বরফের উপরের পৃষ্ঠের মধ্যেই ফাটলগুলো থাকে। কিন্তু এই ফাটলের মুখগুলো কি হয়? অনেক সময় পাতলা বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, যার ফলে কেউ যদি পর্বত আরোহণে যায়, তাহলে কিন্তু এই পাতলা বরফটা সে বুঝতে না পেরে ওর মধ্যে ঢুকে যেতে পারে। তার জন্য এই ক্রেভাস, বার্গসুন, এগুলো সবই হচ্ছে পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো বার্গসুন কি? বার্গসুন হলো, এখানে ধরো এই একটা বরফ আগে থেকেই জমেছিল এবং পরবর্তীকালে এই একটা হিমবাহ, এই পরবর্তীকালে গতিশীল হয়েছে। এই একটা হিমবাহ এটা আগের থেকেই জমেছিল এবং পরবর্তীকালে এই নতুন করে এই হিমবাহ সঞ্চিত হয়ে
এর থেকে পুনরায় এদিকে গতিশীল হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, এই ওপর থেকে একদম পৃষ্ঠ থেকে একদম পর্বত গাত্র পর্যন্ত অর্থাৎ নিচের অংশ পর্যন্ত যে সংকীর্ণ দীর্ঘ ফাটলটা লক্ষ্য করা যাচ্ছে, একদম উপরের পৃষ্ঠ থেকে একদম নিচের পর্বত গাত্র পর্যন্ত যে দীর্ঘ সংকীর্ণ ফাটল, এই দীর্ঘ সংকীর্ণ ফাটলকে বলা হয় কি, এই দীর্ঘ সংকীর্ণ ফাটলকে বলা হয় কি, বার্গসুন। বার্গসুন। তাহলে বার্গসুন হচ্ছে একদম সংকীর্ণ পৃষ্ঠ থেকে একদম পর্বতের তলদেশ পর্যন্ত সৃষ্ট ফাটল, আর ক্রেভাস হলো পর্বতের উপরের পৃষ্ঠের সৃষ্ট ফাটল। ক্লিয়ার? আচ্ছা, র্যানক্লাফ বা র্যানক্লুফট কি? র্যানক্লাফ বা র্যানক্লুফট হলো এই যে গাত্রটার ওপর বরফ জমেছে, এই পর্বত গাত্রটা অনেক সময় উষ্ণ হয়ে বরফকে গলিয়ে দেয়। এই পর্বত গাত্রটা অর্থাৎ যে দেওয়ালটা, পশ্চাতের যে দেওয়াল, সেটি যার উপর বরফটা জমেছে, এই পর্বত গাত্রে উষ্ণতা বাড়ার ফলে অনেক সময় বরফ গলে গিয়ে এখানে কিছু কিছু ফাটল তৈরি হয়। এই একদম যে উলম্ব দেওয়াল তার সঙ্গে হিমবাহের যে ফাটলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় র্যানক্লুফ বা র্যানক্লাফ। তাহলে এই তিনটেই হলো কি, বরফের ফাটল, অর্থাৎ হিমবাহের মধ্যে সৃষ্ট তিনটি গুরুত্বপূর্ণ ফাটল। ক্লিয়ার? এই ক্রেভাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস থাকে মাঝে মাঝে, যে আমাদের কিছু অনুদৈর্ঘ্য এবং তির্যক ফাটল পরস্পরের সঙ্গে মিলে গিয়ে তৈরি হয় কি, আইস পিনাকল। আইস পিনাকল সৃষ্টি করে, আইস পিনাকল। তাহলে এই হলো বরফের উপর বা হিমবাহের উপর তিনটি গুরুত্বপূর্ণ সৃষ্ট ফাটল। আচ্ছা, এরপর দেখো আমাদের যে জিনিসটি রয়েছে, মেন যে প্রশ্ন রয়েছে সেটি হলো হিমবাহের হিমবাহের ক্ষয় কাজের পদ্ধতি এবং সৃষ্ট ভূমিরূপ। মানে হিমবাহ দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতিতে ক্ষয় কাজ করে। একটা হলো উৎপাটন, উৎপাটন এবং অপরটি হলো অবঘর্ষণ। হিমবাহ এই দুটি পদ্ধতিতে ক্ষয় কাজ করে, একটা হলো উৎপাটন এবং অপরটি হলো কি, অবঘর্ষণ। এখন কথা হলো উৎপাটন কি? উৎপাটন হলো যখন কোনো পর্বত গাত্রের মধ্য দিয়ে হিমবাহ নামতে থাকে, এটা ধরো একটা হিমবাহ এই পর্বত গাত্রের উপর নামছে, এই পর্বত গাত্রে বিভিন্ন ফাটল থাকে, এই ফাটলের মধ্যে বরফ গলা জল ঢুকে যায়। এই বরফ গলা জল ঢুকে গিয়ে পুনরায় এটা আবার বরফে পরিণত হয়, তখন আয়তনে বাড়তে চায় এবং বাড়তে চাওয়ার ফলে সেই বাড়তি চাপ পর্বত গাত্রের উপর প্রয়োগ করে। তার ফলে এখানে একটা আবহবিকার কাজ করে, যার নাম হলো তুহিন খণ্ডীকরণ। এই তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় শিলাগাত্র আলগা হয়ে কিছু কৌণিক শিলাখণ্ডে ভেঙে যায়, অর্থাৎ এই শিলাখণ্ড মাঝে মাঝে কি হয়, তুহিন খণ্ডীকরণ কাজ করে এরকম কৌণিক শিলাখণ্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার উপর দিয়ে যখন হিমবাহ নামতে থাকে তখন সেই পদার্থগুলোকে উপড়ে নিয়ে চলে আসে। এই যে উপড়ে নিয়ে চলে আসছে হিমবাহ নামার সময়, এটাকেই বলা হয় উৎপাটন। এবং উৎপাটন প্রক্রিয়ায় যে সমস্ত নুড়ি পলি বালি গুলো পেল, তারা যে পার্বত্য উপত্যকাকে ঘর্ষণ করে যে ক্ষয়টা করে সেটাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ উৎপাটিত পদার্থগুলো পর্বত গাত্রকে যে আঁচড় কাটার মতো দাগ করে বা বিভিন্ন রকম ভাবে দাগ করতে করতে মসৃণ করে দেয়, এইভাবে যে ক্ষয়টা করছে তাকে বলা হয় কি, অবঘর্ষ ক্ষয়। তাহলে হিমবাহ মেনলি দুটো পদ্ধতিতে ক্ষয় কাজ করে, একটা হলো উৎপাটন এবং অপরটি হলো কি, অবঘর্ষ। অর্থাৎ এই উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কাজ সম্পন্ন করে হিমবাহ বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তোমাদের ক্লাস 10-এ
যে কোনো তিনটে ভূমিরূপ সম্পর্কে বিস্তৃত আলোচনা করতে বলে। দেখো যে হিমবাহ কি কি ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। হিমবাহ যে সমস্ত ক্ষয়জাতের ফলে অর্থাৎ ক্ষয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সার্ক, সার্ক বা করি। দ্বিতীয় উল্লেখযোগ্য হলো রসে মতানে। তৃতীয় উল্লেখযোগ্য হলো ক্র্যাগ ও টেল। চতুর্থ উল্লেখযোগ্য হলো হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। পঞ্চম নম্বর উল্লেখযোগ্য হলো ঝুলন্ত উপত্যকা। ঠিক আছে, আমি ধরে নিলাম এই পাঁচটা হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উল্লেখযোগ্য ভূমিরূপ। আমি তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ ভূমিরূপ সম্পর্কে আলোচনা করে দেব। কি কি? এক হলো সার্ক, দুই হলো রসে মতানে, তিন হলো ক্র্যাগ ও টেল, চার হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা এবং পঞ্চম হলো ঝুলন্ত উপত্যকা। আমি প্রথম তিনটে তোমাদের ভালোভাবে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথম কি রয়েছে? সার্ক বা করি। সার্ক বা করি কি? সার্ক বা করি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তার একটা উপত্যকা, যেটাকে দেখতে অনেকটা হাতল যুক্ত ডেক চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি উপত্যকা যাকে দেখতে হাতল যুক্ত ডেক চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো। তাহলে দেখো কেমন সেটা হয়। ধরো এটা একটা কোনো পার্বত্য অংশ, এটা এটা কোনো একটা পার্বত্য অংশ, এটা পর্বতের উঁচু চূড়া, এখান দিয়ে একটা হিমবাহ নেমে গেছে, এখান দিয়ে একটা হিমবাহ নেমে গেছে। তার ফলে কি হয়েছে? এই অংশটা একটা উপত্যকা পরিণত হয়েছে। যদি আমি এইভাবে একটা ছবি আঁকি তাহলে এই রকম ভাবে একটা উপত্যকা তৈরি হয়েছে। এই রকম, যেমন হেলন দিয়ে চেয়ারে আমরা বসি, ডেক চেয়ার, হাতল যুক্ত ডেক চেয়ার যেগুলো বসার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র হেলন দিয়ে বসার জন্য, সেই রকম এখানে একটা উপত্যকা তৈরি করেছে এবং এখানে একটা উপত্যকা তৈরি করেছে, যার এই পাশটা কিন্তু কিছুটা শৈলশিরার মতো একটু উঁচু আছে, এই পাশটাও কোনো হিমবাহ নামেনি বলে এটাও একটা শৈলশিরার মতো উঁচু হয়ে আছে, একটিও তাই শৈলশিরার মতো উঁচু হয়ে আছে এবং এ পাশেও তাই শৈলশিরার মতো উঁচু হয়ে আছে। এবং এইখানটায় বেশি ক্ষয় করে এখানটা বেশি নিচু হয়েছে, চেয়ারের যে জায়গাটা বসে থাকি ধরো নিচু এই অংশ, এখানটা নিচু হয়েছে, এই দিকটা সামান্য কম ক্ষয় পেয়ে একটু উঁচু হয়ে আছে, এই দিকটাও সামান্য কম ক্ষয় পেয়ে উঁচু আছে, এখানটা একটু নিচু আছে। অর্থাৎ এই দেখো তিনটে অংশ আমরা পেয়ে গেলাম এই সার্কের। সার্ক কোনটা? সার্ক হলো এই উপত্যকাটার নাম সার্ক। একে ফ্রান্সে সার্ক বলা হয়, ফ্রান্সে একে ফ্রান্সে কি বলা হয়? সার্ক। এর বিভিন্ন নাম রয়েছে। এই যে উপত্যকা একে বলা হয় সার্ক। এটাকে দেখতে কেমন হয়? হাতল যুক্ত ডেক চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো। এর তিনটে অংশ কি কি? এই পশ্চাতে দেখো একটা খাড়া দেওয়াল রয়েছে, এই দেখো পশ্চাতে একটা খাড়া দেওয়াল, অর্থাৎ এই পাশে একটা খাড়া দেওয়াল রয়েছে এবং মাঝখানের অংশে একটা বেসিনের মতো নিচু অংশ আছে। বেসিনের মতো এই যে নিচু অংশ, এই বেসিনের মতো এখানে, অর্থাৎ এটা। আর এই পাশে কম ক্ষয় পেয়ে কিছুটা থ্রেশহোল্ড বা উঁচু হয়ে আছে। তাহলে তিনটে অংশ, পশ্চাতে খাড়া দেওয়াল, মাঝের অংশে বেসিন বা নিচু অংশ এবং তার সম্মুখ ভাগে রয়েছে তুলনামূলক উঁচু ভূভাগ। এই যে নিচু অংশ, এখানে মাঝে মাঝে জল জমে হ্রদ তৈরি হয়। এই হ্রদগুলোকে বলা হয় করি হ্রদ। এই হ্রদগুলোকে কি বলা হয়? করি হ্রদ। অর্থাৎ এই সার্কের যে মাঝের নিচু অংশ, সেখানে জল জমে যে হ্রদ তৈরি হয় তাকে বলা হয় কি? করি হ্রদ। এরপর দেখো এখান দিয়ে একটা হিমবাহ নামার ফলে একটা উপত্যকা তৈরি হয়েছে যেটি সার্ক, এখান দিয়ে একটি হিমবাহ নামার ফলে একটা উপত্যকা তৈরি হচ্ছে, যার নাম সার্ক। কিন্তু এই মাঝের অংশে তো কেউ হিমবাহ নামেনি, কম ক্ষয় পেয়ে সেটি তীক্ষ্ণ শৈলশিরার মতো উঁচু হয়ে আছে।
এই যে উঁচু থাকা তীক্ষ্ণ শৈলশিরার মতো অংশ, একে বলা হয় এরিটি বা অ্যারেট। একে বলা হয় এরিটি বা অ্যারেট। তাহলে দুটো সার্কের মাঝের যে তীক্ষ্ণ শৈলশিরার মতো উঁচু অংশ, তাকে বলা হয় কি অ্যারিটি বা অ্যারেট। এবং এই একটি সার্ক এবং ওই পাশেও তো রয়েছে, আবার বিপরীত পাশেও তো দু তিনটে সার্ক রয়েছে। তাহলে তারা সবাই একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে, তখন এই চূড়াটাকে বলা হয় পিরামিড চূড়া। পিরামিড চূড়া, পিরামিড চূড়া। অর্থাৎ দেখো, সার্ক পড়তে গিয়ে আমরা আরো দুটো তিনটে নতুন ভূমিরূপ পেলাম। একটা হলো এরিটি, একটা পিরামিড চূড়া, এবং সার্কের নিচু অংশে যে জল জমে হ্রদ তৈরি হচ্ছে তাকে বলা হয় করি হ্রদ। ক্লিয়ার? তাহলে এই হলো সার্ক। সার্কের তিনটে অংশ, পশ্চাতে খাড়া দেওয়াল, মাঝখানে বেসিন, এবং তার সম্মুখ ভাগে রয়েছে থ্রেশহোল্ড বা উঁচু অংশ। দ্বিতীয় নাম্বার, এটা ছিল সার্ক। দ্বিতীয় নাম্বার কি ভূমিরূপ রয়েছে? দ্বিতীয় নাম্বার আমি বলেছি রসে মতানে। রসে মতানে। রসে মতানে কি? রসে মতানে হলো, দেখো, এটা ধরো একটা কঠিন শিলা, আর এর উপর দিয়ে হিমবাহ এখান থেকে এইদিকে যাচ্ছে, অর্থাৎ এটা হলো হিমবাহের প্রবাহ। এটা একটা কঠিন শিলা, এটা একটা কি কঠিন শিলা, হিমবাহের প্রবাহ পথে ছিল, এবং হিমবাহ এই পাশ থেকে এই পাশের দিকে যাচ্ছে। দেখা যায় এই যে হিমবাহ যেখানে প্রথম ধাক্কা লাগছে সেটাকে বলা হয় কি প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢালে, এই প্রতিবাদ ঢালে হিমবাহ কি করে? অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে। অবঘর্ষ, অর্থাৎ প্রতিবাদ ঢালে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে এই অংশটাকে অনেকটা কেমন করে দেয়? মসৃণ করে দেয় এবং মৃদু ঢাল যুক্ত করে দেয়। এবং তার বিপরীত পার্শ্বটা যেটাকে বলা হয় অনুবাদ ঢাল, এই অনুবাদ ঢালে কি প্রক্রিয়া কাজ করে? অনুবাদ ঢালে কাজ করে কি প্রক্রিয়া? উৎপাটন প্রক্রিয়া। এবং কেমন করে দেয় ভূভাগটাকে? অমসৃণ। অমসৃণ। তখন সেই রকম ভূমিরূপকে বলা হয় কি রসে মতানে। তাহলে রসে মতানের দুটো গুরুত্বপূর্ণ জিনিস কি? এক হলো এর প্রতিবাদ ঢাল অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা মসৃণ মৃদু ঢাল বিশিষ্ট হয়, এবং তার বিপরীত অংশ অনুবাদ ঢাল উৎপাদন প্রক্রিয়ায় অমসৃণ হয়ে যায়। তখন সেই রকম কঠিন শিলাস্তূপকে বলা হয় কি রসে মতানে। রসে মতানে। ক্লিয়ার? এটাকে দেখতে অনেকটা কেমন হয়? শয়নরত শয়নরত ভেড়ার মতো। ভেড়া, শয়নরত ভেড়ার মতো। শিপ রক বলা হয় একে, শিপ রক। শয়নরত ভেড়ার মতো দেখা। ক্লিয়ার? এরপর দেখো, তাহলে দুটো ভূমিরূপ আমরা জেনে গেলাম, একটা হলো সার্ক বা কড়ি, আর একটা হলো কি রসে মতানে। তিন নাম্বার কি ভূমিরূপ রয়েছে? ছবিগুলো তোমরা একটু এঁকে নেবে, দেখে নাও। এই প্রতিবাদ ঢাল অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ, অনুবাদ ঢাল উৎপাদন প্রক্রিয়ায় অমসৃণ। এই যে শিলাখণ্ড, এটা তোমরা হালকা কালো করে দিকে আবি দেবে, এটা হচ্ছে রসে মতানে। আচ্ছা, এরপর দেখো, এরপর কি ভূমিরূপ রয়েছে? তিন নম্বর যে ভূমিরূপটা নিয়ে আলোচনা করব তা হলো কি ক্র্যাগ ও টেল। ক্র্যাগ ও টেল কেমন দেখো, হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কঠিন এবং নরম শিলা পাশাপাশি থাকে, এটা ধরো কোনো একটা কঠিন শিলা এবং এই পাশে ধরো রয়েছে নরম শিলা। নরম শিলা, এই পাশে রয়েছে কি নরম শিলা, আর হিমবাহ এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে একটা কঠিন শিলা, কঠিন শিলা, আর এটা হলো
নরম শিলা, হিমবাহ এই দিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তখন দেখা যায় এই কঠিন শিলার সম্মুখে যে নরম শিলা ছিল সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু কঠিন শিলার পশ্চাতে যে নরম শিলা ছিল সেটা কিন্তু অতটা ক্ষয়প্রাপ্ত হয়নি। কেন হয়নি? কারণ এই কঠিন শিলাটা এই নরম শিলাকে হিমবাহের ক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তার ফলে এই কঠিন শিলার পশ্চাতে নরম শিলা ল্যাজের মতো অবস্থান করছে, ল্যাজের মতো অবস্থান করছে। এই যে দীর্ঘ ল্যাজের মতো অংশ, এটাকে বলা হয় তেল, এবং সম্মুখে কঠিন শিলা গঠিত যে টিলার মতো অংশ তাকে বলা হয় ক্র্যাগ। তাকে কি বলা হয়? ক্র্যাগ। তাহলে এই যে কঠিন শিলা গঠিত টিলা এটা হচ্ছে ক্র্যাগ, এবং তার পশ্চাতে নরম শিলা গঠিত যে অংশ তাকে বলা হয় কি, ল্যাজের মতো যে অংশ তাকে বলা হয় কি, টেল। এই হলো হিমবাহের দুটো উল্লেখযোগ্য ক্ষয়জাত ভূমিরূপ। এরপর বাকি রইল কি, সঞ্চয়জাত। সঞ্চয়জাত ভূমিরূপ কেমন বা কি? হিমবাহ যে বিভিন্ন ধরনের নুড়ি, পলি, বালি, কাদা এই সমস্ত পদার্থগুলো নিয়ে আসে, সেই পদার্থগুলোকে সে তার পাদদেশে বিভিন্ন অঞ্চলে, তার উপত্যকায় বিভিন্ন জায়গায় সঞ্চিত করতে থাকে। অর্থাৎ হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে দুটো উল্লেখযোগ্য ভূমিরূপ তৈরি করে। একটা হলো কি, গ্রাবরেখা, গ্রাবরেখা, আর একটা হলো কি, ড্রামলিন। ড্রামলিন, যদিও ড্রামলিন হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট, কিন্তু তাও ড্রামলিনকে সঞ্চয়জাত ভূমিরূপও বলা যায়। গ্রাবরেখা কি? হিমবাহ উপত্যকার মধ্যে, এটা ধরো কোনো একটা হিমবাহ উপত্যকা, এটা ধরো কোনো একটা হিমবাহ উপত্যকা, এই হিমবাহ উপত্যকার বিভিন্ন জায়গায় যখন এই নুড়ি, পলি, বালি, কাদাগুলো জমা হতে থাকে, বিভিন্ন জায়গায় নুড়ি, পলি, বালি, কাদাগুলো জমা হতে থাকে। একটা হিমবাহ উপত্যকার বিভিন্ন জায়গায় নুড়ি, পলি, বালি, কাদা সঞ্চিত হয়ে যে ভূভাগটা তৈরি করে তাকে বলা হয় কি, গ্রাবরেখা। এই গ্রাবরেখা অনেক ধরনের রয়েছে। পার্শ্ব গ্রাবরেখা, যেগুলো পাশে হিমবাহের পাশে জমা হয়, যেগুলো মাঝে জমা হয় সেগুলো মধ্য, যেগুলো অনেকটা শেষের দিকে জমা হয় সেগুলো অন্ত, এবং ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক করে জমা হলে অবিন্যস্ত, বলয়ধর্মী, রোজেন গ্রাবরেখা, হিমাবদ্ধ গ্রাবরেখা, হিমতল গ্রাবরেখা, এরকম অনেক ধরনের গ্রাবরেখা রয়েছে। অর্থাৎ তার সঞ্চয়গত পার্থক্যের দিক দিয়ে কোথায় সঞ্চিত হচ্ছে, কিভাবে সঞ্চিত হচ্ছে পদার্থগুলো, তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম ভাগ কিন্তু রয়েছে। এটা হলো গ্রাবরেখা। ড্রামলিন কি? ড্রামলিন হলো হিমবাহ বাহিত পদার্থগুলো, হিমবাহ বাহিত পদার্থগুলো, ওই যে নুড়ি, পলি, বালি, কাদা, বিভিন্ন যে পদার্থ, সেইগুলো কোনো জায়গায় উল্টানো নৌকার মতো স্তূপাকারে জমা করলে, অর্থাৎ ধরো এটা একটা কোনো হিমবাহের প্রবাহের পাদদেশ, অর্থাৎ তার নিম্নের ভূভাগ, সেই নিম্নের ভূভাগ এই দিক থেকে এই দিকে হিমবাহ গেছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের নুড়ি, পলি, বালি সঞ্চিত হয়ে কিসের মতো, উল্টানো নৌকা বা চামচের মতো, চামচের মতো একটি ভূভাগ তৈরি করে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয়ে, বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। দেখা যায় এর সঙ্গে রসে মতানের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। রসে মতানের যেমন ছিল হিমবাহের প্রবাহের দিক মসৃণ, বিপরীত দিক অমসৃণ, ঠিক তার উল্টো পজিশন ড্রামলিনের লক্ষ্য করা যায়। এর হিমবাহের প্রবাহের দিক হয় অমসৃণ এবং তার বিপরীত দিক হয় মসৃণ। অর্থাৎ এই যে হিমবাহের প্রবাহের দিক, যে দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে সেই দিকটি অনেকটা অমসৃণ হয়, কারণ এখানে বড় বড় পদার্থগুলো সঞ্চিত হয়, এবং এই দিকে সূক্ষ্ম ছোট ছোট পদার্থগুলো সঞ্চিত হয়ে মৃদু ঢাল বিশিষ্ট মসৃণ হয়। এটা হচ্ছে ড্রামলিন। দেখতে কেমন হয়? উল্টানো নৌকো বা চামচের মতো। যদি কোনো জায়গায় ড্রামলিন কিন্তু এককভাবে সাধারণত অবস্থান করে না, ড্রামলিন সাধারণত ঝাঁকে ঝাঁকে অবস্থান করে, ঝাঁকে ঝাঁকে। যদি কোনো জায়গায় একাধিক ড্রামলিন লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয়, তখন তাকে দেখতে
ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয়, অর্থাৎ বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। মাঝে মাঝে প্রশ্ন আসে তোমাদের যে কোন ধরনের ভূমিরূপকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়, বা কোন ধরনের ভূমিরূপকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়। উত্তর কি হবে? ড্রামলিন। তাহলে ড্রামলিন হলো হিমবাহের একটি সঞ্চয়জাত ভূমিরূপ, আর রসেমতানে হলো হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ। ড্রামলিনের হিমবাহের প্রবাহের দিক অমসৃণ, বিপরীত দিক মসৃণ। রসেমতানের হিমবাহের প্রবাহের দিক মসৃণ, বিপরীত দিক অমসৃণ। ড্রামলিন হলো নুড়ি, পলি, বালি, কাদার একটি স্তূপ, আর রসেমতানে হলো একটি কঠিন শিলা গঠিত স্তূপ। ড্রামলিনকে দেখতে উল্টানো নৌকো বা চামচের মতো, রসেমতানেকে দেখতে শয়নরত ভেড়ার মতো। এ হলো ড্রামলিন এবং রসেমতানের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হলো তোমাদের সমগ্র হিমবাহ চ্যাপ্টার। হিমবাহ কি, হিমবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয়, এবং হিমবাহের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি ভালো লাগে তাহলে জিওগ্রাফি উইথ উজ্জ্বল স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।